বহরমপুরে আমি যতদূর শুনেছি সিপিএম নাকি প্রার্থী দেয়নি। আমি বামপন্থী বন্ধুদের জিজ্ঞেস করতে চাই, 23 তারিখ ভোটটা কাকে দেবেন? অধীর চৌধুরীকে, যার সিন্ডিকেটের দুর্নীতির গুন্ডামির সিন্ডিকেটের সূর্য যখন মধ্য গগনে ছিল, তখন যেভাবে একের পর এক সিপিএম কর্মীদের উপর অত্যাচার হয়েছিল এই জেলাতে, 2011-এ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে এখানে কোনো সিপিএম কংগ্রেসের নেতা কর্মীদের উপর অত্যাচার হয়নি। আমার কাছে নমস্কার, আপনারা দেখছেন সংবাদ হাজারদুয়ারি। আপনাদের সঙ্গে আমি বিদ্যুৎ মৈত্র। আর দুদিন পরেই নির্বাচন। এই নির্বাচনে, বাংলার এই বিধানসভা নির্বাচনে বহরমপুর আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বহরমপুর আসনে এবারে প্রার্থী হয়েছেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী, তৃণমূলের নারুগোপাল মুখোপাধ্যায়, বিজেপির কাঞ্চন মৈত্র। তারপরেও আরো একটি গুরুত্বপূর্ণ নাম উঠে আসছে, আরো একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের কথা উঠে আসছে। তার নাম হচ্ছে সিপিআইএমএল। তার প্রার্থী হয়েছেন আবুল কাশেম। প্রশ্নটা, বহরমপুর বিধানসভা নির্বাচনে শহর থেকে গ্রাম একটি প্রশ্ন উঠেছে। বামফ্রন্ট সিপিআইএমএল কে এই আসনটি ছেড়ে দিয়েছে। সিপিআইএম প্রার্থী দেয়নি, যদিও বামফ্রন্টের এতকাল এই বহরমপুর বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের অন্যতম শরিক দল আরএসপি প্রার্থী দিত, কিন্তু এবারে তার ব্যতিক্রম হয়েছে। আর এই ব্যতিক্রম দেখে তৃণমূলের নেতা, তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ বিধানসভায় ভোট প্রচারে এসে প্রশ্ন তুলেছেন যে সিপিআইএম কেন বহরমপুর বিধানসভায় প্রার্থী দেয়নি। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যখন প্রশ্ন তুলছেন এবং সেই প্রশ্নের মধ্যে তিনি এই দাবি করছেন যে সিপিআইএম কেন প্রার্থী দেয়নি, তিনি উত্তরটিও দিয়ে দিয়েছেন। উত্তরটি তিনি কি দিয়েছেন? উত্তরটি দিয়েছেন যে সিপিআইএম তলায় তলায় অধীর চৌধুরীকে ভোটটা দেবে, তাই সিপিআইএম প্রার্থী দেয়নি। টেকনিক্যালি ভুল কেন? কারণ সিপিআইএমএল এর সঙ্গে মতাদর্শগতভাবে সিপিআইএম এর পার্থক্য থাকলেও বৃহত্তম বামফ্রন্টের ক্ষেত্রে যে সিদ্ধান্ত এবারে বামফ্রন্ট নিয়েছে, সিপিআইএম সহ অন্যান্য বাম দলগুলি, সেই নীতিতে, সেই জায়গায়, সেই বন্ধনীতে সিপিআইএমএল তাদের অংশীদার। স্বাভাবিকভাবেই সিপিআইএমএল কে তারা প্রার্থী করেছে এবং তারা এটাও দাবি করছেন, মোহাম্মদ সেলিমের সঙ্গে আমার কথা হয়েছে, তিনি বলছেন যে এই আসন অবশ্যই আমাদের যারা কর্মী, যারা সমর্থক, তারা সিপিআইএমএল কেই ভোট দেবে। এটা খুব তাৎপর্যপূর্ণ, খুব অবাক হওয়ার বিষয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটি বলেছেন, সেই কথার মধ্যে তিনি কিন্তু উস্কে দিয়েছেন। তিনি সিপিআইএম কে প্রশ্ন তুলেছেন যে অধীর চৌধুরীর হাতে তাদের কর্মীরা খুন হয়েছেন। তিনি একটা লম্বা তালিকা দিয়েছেন স্থানীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার সাপেক্ষে, বা স্থানীয় নেতৃত্ব তাকে সেই তথ্য তুলে দিয়েছে। তার প্রেক্ষিতেই তিনি এই তালিকা তুলে ধরে বলেছেন যে কংগ্রেসের হাতে খুন হয়েছে, সিপিএম এর অমুক তমুক, সমস্তটা তিনি দিয়েছেন। তিনি অধীর চৌধুরীকে একটা জায়গায় রেখে সিপিআইএম কে উস্কে দিয়েছেন, সিপিআইএম এর কর্মীদের, সমর্থকদের একটা মনে উস্কে দিয়েছেন, যাতে তারা তার কথায় প্রভাবিত হতে পারে। কমপ্লিটলি রাজনৈতিক একটা কৌশল, এছাড়া কিচ্ছু না। রাজ্য তো বটেই, গোটা দেশ জানে সিপিআইএম এর সঙ্গে তৃণমূলের একটা বিরাট পার্থক্য রয়েছে। তাদেরকে সিপিআইএম কখনোই সমর্থন করবে না। তা সত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন সিপিআইএম কর্মীদেরকে উস্কে দিচ্ছেন, তাদের কথা বলছেন আপনারা ভোট দেবেন, এই কথা তিনি বলছেন। তার কারণটা কি?
তার সভার পরে সিপিআইএম এর কর্মীদের সঙ্গে, সিপিআইএম এর নেতাদের সঙ্গে, আরএসপির সঙ্গে আমি কথা বলেছি। কথা বলে বোঝার চেষ্টা করছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গ তুললেন কেন। অনেকেই উৎসাহিত হয়েছেন, সত্যি তো কেন সিপিআইএম প্রার্থী দিল না, কেন সিপিআইএম তাহলে তলায় তলায় না উপরে উপরেই অধীর চৌধুরীকে ভোট দেবে। এখন অধীর চৌধুরীকে যদি ভোট দেয়, কে ভোট দেবে কে ভোট দেবে না সেটা জানার কথা নয়, কিন্তু যদি ভোট দেয় তাহলে অঙ্কটা কি, কোন অঙ্ক? অঙ্কটা খুব পরিষ্কার। বহরমপুর বিধানসভায়, বহরমপুর পুরসভা ছাড়াও আর যে জায়গাগুলো আছে, যে পঞ্চায়েত আছে, একটা হচ্ছে বহরমপুর শহর আর পঞ্চায়েত। কোন কোন পঞ্চায়েত? পঞ্চায়েত হচ্ছে দৌলতাবাদ, গুরুদাসপুর, মনীন্দ্রনগর আর হাতিনগর, ভাকুড়ি 1। এই 5টি পঞ্চায়েত এবং একটি পুরসভা নিয়ে বহরমপুর বিধানসভা। বহরমপুর শহরে অধীর চৌধুরী 2024 সালে লোকসভা নির্বাচনে বেশি ভোট পেয়েছিলেন অন্যান্য দুটি রাজনৈতিক দলের তুলনায়। বহরমপুর শহরে, দৌলতাবাদে, গুরুদাসপুরে, মনীন্দ্রনগরে, হাতিনগরে, ভাকুড়িতে সিপিএম এর ভোট কত? সিপিএম কর্মী বা নেতাদের দাবি সংখ্যাটা 20,000 থেকে 25,000। আমার কথায়, আমার লজিক্যালি আমি মনে করি সংখ্যাটা এতটা নয়। তার কারণ 2011 সালের পর থেকে 2026 গত 15 বছরে অন্যান্য রাজনৈতিক দলেও যেমন ভাঙন হয়েছে, ভাঙন দেখা দিয়েছে, তেমনি সিপিএম এর মধ্যেও এই ভাঙন আছে। তারপরে এসআইআর হয়েছে, এসআইআর বহু লোকের নাম মুছে গেছে, সেই সংখ্যাটা স্বাভাবিকভাবে এখানেও কমে যাবে। দৌলতাবাদ, গুরুদাসপুর, মনীন্দ্রনগর, হাতিনগর, ভাকুড়ি, এখানে কাদের রাজত্ব ছিল? যারা জানেন তারা জানেন, গুরুদাসপুর, দৌলতাবাদ সিপিএম রাজত্ব করেছে, মনীন্দ্রনগর, হাতিনগর কংগ্রেস রাজত্ব করেছে, ভাকুড়ি হয়েছে। একটা বড় অংশের ভোটার বিজেপিতে চলে গেছে। কাজে মনীন্দ্রনগর, হাতিনগর, দৌলতাবাদ, গুরুদাসপুরের মানুষজন তৃণমূলে গেলেও এই অঞ্চলের মানুষের একটা বড় ভোট এখনো কংগ্রেসের কাছে আছে, সিপিএম এর কাছে আছে। এখানে সিপিএম এর সংগঠন আছে, গুরুদাসপুরে সিপিএম এর পঞ্চায়েত আছে, মনীন্দ্রনগর, হাতিনগর বিজেপিতে কনভার্ট হয়েছে। থাকলো ভাকুড়ি। ভাকুড়িতে তৃণমূল তার পুরোটা বলে দাবি করে, যদিও সেই দাবি সম্পূর্ণ সঠিক নয়। তার কারণ এখানে কংগ্রেসের ভোট আছে। এখন প্রশ্নটা হচ্ছে, এই যে ভোটার, এই ভোটারের মধ্যে এই ভোটার সিপিএম এর এই ভোটটা কোথায় যাবে? সিপিআইএমএল কে এই ভোট দেবে কি? এই বড় প্রশ্ন। সিপিএম এর বা বামফ্রন্টের উদ্দেশ্য কি? ভোটের লড়াই তারা বলছে রাজ্য থেকে তৃণমূল, কেন্দ্র থেকে বিজেপি। তাহলে সিপিআইএম কর্মী সমর্থকদের কাছে প্রথমেই দুটো রাজনৈতিক দলের অপশন মুছে যাচ্ছে। একটি হচ্ছে
তৃণমূল এবং আরেকটি হচ্ছে বিজেপি। তাহলে তৃণমূল এবং বিজেপিকে যদি ভোট তারা না দেয়, সিপিআইএমএল কে ভোটটা দিয়ে তারা কি করবে? এই 20 থেকে 25 ভোটটা তারা সিপিআইএমএল কে দেবে। এটা আরএসপিরও ভোট আছে, বহরমপুর আরএসপিরও ভোট আছে। আরএসপির সংগঠন নেই, সিপিআইএমএল এর সংগঠন আছে, সংগঠন নেই, সিপিআইএম এর সংগঠন আছে। আরএসপি কে যদি বামফ্রন্টের বড় শরিক সিপিআইএম ছেড়ে দিত, সংগঠনের যে কাজকর্ম হয় সেই কাজকর্ম করার জন্য, ভোটে লড়বার জন্য যে সংগঠন, যে ম্যান পাওয়ারের দরকার হয়, সেই ম্যান পাওয়ার আরএসপি নেই, সিপিআইএম এর ওটা নেই। তাহলে সিপিআইএম তার তার কাজকে কখনো ইউজ করতে বা ব্যবহার করতে দেবে না ওই দুই রাজনৈতিক দলকে, খুব সঙ্গত কারণেই দেবে না। তাহলে এই যে ভোট, এই ভোটটা নষ্ট করবে সিপিআইএমএল কে যদি ভোটটা দিয়ে দেয়, ভোটটা নষ্ট। যদি আরএসপি কেউ এই সহযোগিতাটা সিপিআইএম করতো, তাহলে আখের লাভ কি হতো? যদি লক্ষ্য থাকে রাজ্য থেকে তৃণমূলকে এবং কেন্দ্র থেকে বিজেপিকে হটানো। যে কোনো সিপিআইএম এর নেতাকে যদি আপনি এই প্রশ্নটা করেন, তাহলে জানতে পারবেন কেউ কোনো একজন বলবে না যে না আমরা অধীর চৌধুরীকে ভোট দেব। আমি কথা বলেছি, হ্যাঁ আমি ভোট দেব, আমার পরিবারের মানুষকে ভোট দিতে বলবো সিপিআইএমএল কে। সিপিআইএমএল এর যিনি ক্যান্ডিডেট হয়েছেন তিনি একসময় সিপিআইএমই করতেন, তাকে দল থেকে সরিয়ে দেওয়া হয় কোন একটি কারণে, তিনি এখন সিপিআইএমএল এর প্রার্থী। তারপরেও ব্যক্তির ভোট কাকে দেবে এইটা কখনো কোনো নেতার হাতে থাকে না। ইভিএম মেশিনে কোন বোতামটা টিপবে সেটা ব্যক্তিগত ব্যাপার। ঠিক এই একটা কৌশলে সিপিআইএম ভোট অধীর চৌধুরীকেই দেবে। সংখ্যাটা যদি 20 থেকে 25,000 নাও হয়, তাহলে সংখ্যাটা ন্যূনতম 14 থেকে 15,000, যা অধীর চৌধুরীকে ভোটে জিততে সহযোগিতা করবে। আর এই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সিপিআইএম এর এই সংখ্যাটাকে 14 থেকে 15,000 ভোটকে তাদের দিকে টানার জন্য সুন্দরভাবে সিপিআইএম কে আক্রমণ না করে কংগ্রেসকে আক্রমণ করেছেন, খুব সঙ্গত কারণেই। আর তাই সিপিআইএম এর কর্মীরা মুখে না বললেও কার্যত ভোট ব্যাংকে তারা অধীর চৌধুরীকেই সমর্থন করবেন। আর অধীর চৌধুরীকে সমর্থন করলে পরে বিধানসভায় বিরোধী রাজনৈতিক দল যদি ধরেও নেওয়া যায় যে তৃণমূল আবার ক্ষমতায় আসবে এবং বিজেপি বিরোধী আসনে থাকবে, তবু বিধানসভায় বক্তব্য রাখার মতন যদি কোনো হেভিওয়েট প্রার্থী থেকে থাকেন, তার নাম হবে অধীর রঞ্জন চৌধুরী। ঠিক এই অঙ্ক কষেই সিপিআইএম কে বিধানসভা, বহরমপুর বিধানসভা আসনটি ছেড়ে দিয়ে তারা অধীর চৌধুরীর হয়ে একটা ভোট করার চিন্তা ভাবনা নিয়েছে। এই জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন অধীরকে নয়, ভোট দিন তৃণমূলকে, যা কার্যত অসম্ভব। অথচ এই অধীর চৌধুরীকে বিধানসভা নির্বাচনে লড়াইয়ের পথ আটকে দিয়েছিল এই সিপিআইএম নবগ্রামে।